ফরিদপুরে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান, যে কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। এবং জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না, মন্তব্য শফিকুর রহমান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সার্চ সংবাদে, সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিকেলে ভাঙ্গার মহিলা কলেজের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন। কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপিতে মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মিরু মুরব্বীর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। এ সময় সমাবেশে বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগ নেতা সরকারি KM কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন। বক্তব্য দেন বিএনপিকে যোগদানকারী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি KM কলেজের সাবেক JS লাবলু মুন্সি, 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়দ আলী, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সহসভাপতি সহ মোহাম্মদ লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সি, 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের লাবলু ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সি, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুজিবুর রহমান মুন্সি সহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। পরে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সুবহান শামীম ও সহসভাপতি ফারুকুজ্জামান ছোট্টু প্রমুখ। প্রধান অতিথি ফরিদপুর 4 নং ভাঙ্গা সদরপুর ও চন্দ্রভাজ রোশন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ ঘোষণা করা হবে, ভাঙ্গা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা হবে, মহিলা ডিগ্রি কলেজকে সরকারিকরণ হবে। আওয়ামী লীগের সবাই খারাপ না, যারা খারাপ তারা পালিয়েছে, কেউ গর্তে লুকিয়ে আছে, যারা ভালো কাজ করবেন তারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সঙ্গে নিয়ে ভাঙ্গায় সত্যিকারের উন্নয়ন করব। বাংলাদেশ সরকার ভারতের কাছে নোট ভার্বাল আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICC গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার 5 দিন পর এই অনুরোধ পাঠানো হয়। অভিযোগ ছিল গত বছরই জুলাই আগস্টের শিক্ষার্থী আন্দোলন দমনে নির্দেশনা দিয়ে তারা প্রায় 1400 মানুষের মৃত্যুর জন্য দায়ী। ঢাকার এই আনুষ্ঠানিক পদক্ষেপটি আগে থেকে প্রত্যাশিত ছিল। রায় ঘোষণার পরেই অন্তর্বর্তী সরকার কড়া ভাষায় দিল্লির কাছে 2 জনকে দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সঙ্গে থাকা প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী এটি প্রত্যার্পণ ভারতের বাধ্যতামূলক দায়িত্ব, তারা আরও সতর্ক করে দেয়, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হলে তা অমিত্রসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি আঘাত। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতের আশ্রয় নেন এবং তারপর থেকে সেখান থেকেই বিবৃতি ও সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। গত 1 বছর ধরে তার প্রত্যাবর্তনের দাবি তুললেও ভারত আগের অনুরোধগুলো জবাব দেয়নি। গত বছরের ডিসেম্বরে পাঠানো প্রথম নোট ভার্বালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিল, দ্বিতীয় অনুরোধকেও এখনও কোনো প্রত্যক্ষ সাড়া দেয়নি দিল্লি। ICTর রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা রায়টি লক্ষ্য করে এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে থাকবে, কিন্তু নিবর্তন প্রসঙ্গ একেবারেই এড়িয়ে গেলে। বিশ্লেষকদের মতে দিল্লি এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপ নেবে না। ভারতের গবেষক স্মৃতি S পট্টনায়ক বলেন, বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত, ম্যান্ডেট নিয়ে চললে তাই এটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে।
ভারতে শেখ হাসিনার পদার্পণের বিরোধিতা যথেষ্ট প্রবল, যা রায় ঘোষণার পরে আরও শক্ত হয়েছে। ভারতের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব দেয়। মুক্তিযুদ্ধের সময়কালে সহযোগিতা 1995 সালের হত্যাকাণ্ডের পর থেকে হাসিনা ও তার বোনকে ভারতে আশ্রয় দেওয়া এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভারতের নিরাপত্তা স্বার্থে তার সহযোগিতা, এইসব কারণেই দিল্লির কাছে তাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়। তাই একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর। 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে প্রত্যর্পণ করতে পারতেন। যদিও খুন বা হত্যার মতো অপরাধ এই ধারায় আওতায় পড়ে না, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ কঠিন হবে। ভারত আরও প্রশ্ন তুলতে পারে যে ন্যায় বিচার প্রতিক্রিয়াটি ন্যায্য হয়, যা ট্রাইব্যুনালে বৈধতা নিয়ে জটিলতা রয়েছে। এমনকি যদি দিল্লি ইতিবাচক সাড়াও দেয়, তবুও ভারতের আদালতে পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন শুনানি হবে, যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। বাংলাদেশ ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক স্বার্থ অনেক বড়, তাই 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে দিল্লি সতর্ক অবস্থান ধরে রাখবে বলে বিশ্লেষকদের ধারণা। অনেকেই মনে করেন ভারতকে এখন ধীরে ধীরে নীরবে এবং সব পক্ষকে নিয়ে সংলাপ চালিয়ে যেতে হবে। তবে সামনে বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু হলে ভারত বিরোধী বক্তব্য রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও চাপের মুখে ফেলতে পারে। এবং জামায়াতে ক্ষমতায় গেলে নারীদের বোরকা পরাতে জোর করতে হবে, এমন অভিযোগ ভয় দেখানোর কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে কাউকে কোনো পোশাক পরতে বাধ্য করা হবে না। নারী পুরুষ সবার নিরাপত্তা, সম্মান ও ন্যায় বিচার নিশ্চিত করাই হবে তাদের প্রতিশ্রুতি। রাতে রাজধানীর মিরপুরে রূপসী প্রো অ্যাক্টিভ ভিলেজ রোডে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে আমির। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর পেশাজীবী পরিষদ। নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী নারীরা দেশ গঠনে ভূমিকা রাখবেন। বর্তমানে নারীদের নিরাপত্তা ও সম্মান নেই উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের বোরকা নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে, যা জানিয়ে তিনি বলেন, মায়েদের ব্যাপারে ভয় দেখানো হয়। জামায়াত ক্ষমতায় এলে সবাইকে একটা করে কালো চাদর পরাবে, শুধুই চোখ খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখাও আছে, আবার মুখ খোলা রাখারও আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন, জামায়াত ইসলামী কাউকে জোর করে বলবেন না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আগ্রহী হয়ে নারীরা এই সৌন্দর্যের শালীন পোশাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জনগণ যেন বিবেকের প্রতিফলন ঘটিয়ে ভোট দেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে, জামায়াত তাদের অভিনন্দন জানাবে। আর জনগণ জামায়াতকে নির্বাচিত করলে সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করা হবে। ক্ষমতায় এলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ ও গুরুত্ব দেওয়ার অস্বীকার করেন তিনি। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি বলেন, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে কালো কার্ড। রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গে তিনি জানান, গত 15.5 বছর তাকে বাড়ি লুকিয়ে থাকতে হয়েছে। তার ভাষায়, আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। তিনি অভিযোগ করেন, যারা এ সময় পালাই না বলেছিলেন, এখন তাদের খুঁজে পাওয়া যায় না। নির্বাচনে তিনি সতর্কতা জানিয়ে তিনি বলেন, 15 ধাঁচের ভোটের দেশের কল্যাণ সম্ভব নয়। নির্বাচনের মতো ছাড়া জনগণের মুক্তি আসবে না বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোকে কাদা ছোড়াছুড়ি পরিহার করে নীতিনিষ্ঠ রাজনৈতিক করার আহ্বান জানান। 1970 সালের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, 1970 সালের নির্বাচনের স্মৃতিচারণা করে তিনি বলেন, 70-এর ইলেকশনের আমরাই বলেছিলাম, ভোট দেন নৌকায়, রাতে দরজা খুলে ঘুমাতে পারবেন। কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সৎ নেতৃত্বের অভাবেই দেশকে বাগানোর মতো সুন্দর করা যায়নি বলে তিনি আক্ষেপ করেন। পোষক শোষিত মানুষের বিবেক দূর করার কথাও বলেন তিনি। জামায়াত আমির বলেন, আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি, কেউ না কেউ আমাদের কোমর ধরে পিছনের দিকে টেনে রেখেছে। এটা চাই না, ওইটা চাই না, এটার দরকার নাই, শুধুমাত্র ইলেকশন
নির্বাচন তো আগেও হয়েছে, এই দেশের মানুষকে কল্যাণ ও মুক্তি তো দিতে পারেননি। নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে নির্বাচনের মতো নির্বাচন প্রয়োজন। পুরনো স্টাইলে নির্বাচন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবে না। যুবকদের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রশংসা করে তিনি বলেন, এখনো তাদের কাঙ্ক্ষিত সংস্কার দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে তাদের মেধার মূল্যায়ন করে দেশ গঠনে কাজের লাগানোর অঙ্গীকার করেন জামায়াতে আমির। দর্শক, এই ছিল সার্চ সংবাদের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।